নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগতম। আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ক্লাসে আমরা এমন 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব যে 10টি অঙ্ক কিন্তু 2003 সালের পরীক্ষায় তো এসেছিল বটেই, সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা আগামীতে জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আর তাই তোমরা কিন্তু কোনোভাবেই ক্লাসটাকে মিস করবে না। আর আজকের আমরা কি করব, 2003 সালের পার্ট 2, মানে আমরা 20টা অঙ্ককে দুটো পার্টে ভাগ করেছি। পার্ট 1-এ করেছি প্রথম 10টা, পার্ট 2-তে করব পরের 10টা। তাই তোমরা পার্ট 1-এর ক্লাসটা যারা মিস করে গেছো বা দেখোনি তাদের দেখো নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে গিয়ে পার্ট 1-এর ক্লাসটা করো বা দেখো, তারপরে এসে পার্ট 2-র ক্লাসটা দেখো। সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরো মোটিভেশন হই, আমি আরো ভিডিওগুলোকে তাড়াতাড়ি আপলোড করার জন্য উৎসাহিত হই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেককে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তুমি সেই নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে চলো আর বেশি দেরি করব না, আমরা এখন চলে যাই সরাসরি আজকের পার্ট 2 ক্লাসে। মানে পার্ট 2 এর প্রথম অঙ্কটা কি আছে দেখো। আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সংখ্যার পরবর্তী সারিটি কি, মানে নিচের সংখ্যাগুলোর পরবর্তী সারিটি কি, বা দ্য নেক্সট রো অফ দ্য নাম্বার ইস। মানে এই যে সংখ্যাগুলো আছে এর যে নেক্সট রোটা হবে, দেখো এখানে কয়টা রো আছে, তুমি প্রথমে দেখো কতগুলো রো আছে। এই একটা রো R1, এই একটা রো R2, এই একটা রো R3, এই একটা রো R4। তো R4 এ মানে রো 4 এ যে সংখ্যাগুলো হবে সেগুলো আমি জানি না, সেগুলো বলেছে কি সেই সংখ্যাগুলো কি হবে সেটা তোমাকে বের করতে হবে। অপশন দেওয়া হচ্ছে 4টা, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে অ্যান্সার করতে হবে। তো এটা করার জন্য আমি কি করব, আমি প্রথমে দেখব যে এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে। যারা দেখা মাত্র বুঝে গেছো কি হবে অ্যান্সার তারা তো কমেন্ট করেই ফেলেছো, যারা বুঝতে পারছো না কি করে হচ্ছে চলো আমরা সেটা দেখি। তোমরা প্রথমে যেটা করবে, প্রথম রোটাতে দেখবে কি কি নাম্বার আছে। প্রথম রোটাতে দেখো প্রথম রোয়ের প্রথম সংখ্যাটা 25, 50, 53, মানে প্রথম রোয়ের প্রথম নাম্বার 25, সেকেন্ড নাম্বার 50, থার্ড নাম্বার হচ্ছে 53। তাহলে রো 1 থেকে রো 2 তে যে নাম্বারগুলো আসলো সেটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখো। এখানে আছে 25, এটা হয়ে গেল 26, এটা আছে 50, এটা হয়ে গেল 52, এটা আছে 53, এটা হলো 55। তাহলে তুমি এখানে দেখে বুঝতে পারছো 25 থেকে 26 হয়েছে, মানে +1 হয়েছে। 50 থেকে 52 হয়েছে, তার মানে +2 হয়েছে। 53 থেকে 55 হয়েছে, তার মানে +2 হয়েছে। তাহলে দেখো দেখি, এবার ফার্স্ট রো থেকে সেকেন্ড রো চলে এসেছি। এবার সেকেন্ড রো থেকেও কি থার্ড রোটা একইভাবে হচ্ছে? দেখো 26 থেকে 27 হয়েছে, 52 থেকে 54 হয়েছে, 55 থেকে 57 হয়েছে, তার মানে 26 থেকে 27 হয়েছে মানে +1 হয়েছে। 52 থেকে 54 হয়েছে মানে +2 হয়েছে, 55 থেকে 57 হয়েছে মানে +2 হয়েছে। তার মানে তুমি এখানে দেখে বুঝতে পারছো প্রথম সংখ্যা মানে রো এর প্রথম সংখ্যাটা +1 করে বেড়েছে, পরের সংখ্যাটা +2 করে বেড়েছে, পরের সংখ্যাটা +2 করে বেড়েছে, দুটোর ক্ষেত্রেই। তো দুটোর ক্ষেত্রেই যখন এই নিয়মটা হয়েছে তাহলে এটার ক্ষেত্রেও সেই নিয়মটাই হবে। মানে আমি বলতে চাইছি এখান থেকে যখন এখানে এসেছি যে নিয়মটা হচ্ছে, বা এখান থেকে এখানে যখন যাচ্ছি তখন যে নিয়মটা হচ্ছে, এখান থেকে এখানে আসলেও সেই নিয়মটা হবে। তার মানে প্রথম সংখ্যাগুলো সবই +1 করে বেড়েছে, তাহলে এখানেও +1 বাড়বে। এখানে +2 বেড়েছে তাহলে এখানেও +2 বাড়বে। এখানে +2 হয়েছে তাহলে এখানেও +2 হবে। তাহলে +1টা কার সঙ্গে হবে? আগের সংখ্যার সঙ্গে। দেখো 25 ছিল, 25 ছিল, তার সঙ্গে +1 হয় 26 হয়েছে। 26 ছিল, তার সঙ্গে +1 হয় 27 হয়েছে। তাহলে এখানে 27 আছে, তার সঙ্গে +1 হয়ে 28 হবে।
এখানে তোমার 50 ছিল, তার সঙ্গে +2 করে 52 হলো। এখানে 52 ছিল, +2 করে 54 হলো। এখানে 54 ছিল, +2 করে 56 হবে, তাই তো হবে। এখানে 53 ছিল, +2 করে 55 হয়েছে। 55 ছিল, +2 করে 57 হয়েছে। তাহলে 57 আছে, +2 করলে কত হবে? 59। তাহলে আমার যে সারিটি দেওয়া ছিল না, যেটা আমরা তৈরি করলাম, সেটা কি হবে? সেটা এরকম হবে। তাহলে সেটার প্রথমটা হবে 28, পরেরটা হবে 56, পরেরটা হবে 59। তাহলে দেখো অপশনের কোথায় আছে? অপশনে 28 আছে, 54 আছে, 57, তো এটা হচ্ছে না। 28, 56, 59, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। এগুলো তো মিলছে না। 60 এটাও হচ্ছে না, এটা তো 60 হয়ে গেছে, এটা হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার বি। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা এই সিরিজগুলোকে কি করে করবে? সিরিজগুলোর প্রথমটাকে দেখতে হবে, প্রথমটার পরে দ্বিতীয়টা কিভাবে নাম্বারগুলো তৈরি হচ্ছে। আমি এখানে দেখলাম যে প্রথমটার পরের দ্বিতীয়টা কি হচ্ছে, +1 করে বেড়েছে, এখানে +2 করে বেড়েছে, এখানে +2 করে বেড়েছে। এবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যদি যে নিয়মে হচ্ছে, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা কি সেই নিয়মেই হচ্ছে? যদি সেই নিয়মে হচ্ছে, তাহলে তুমি বুঝে যাবে যে প্রত্যেকটা একই নিয়মে হবে। তাহলে আমি একই নিয়মে করলাম, +1, +2, +2। তাহলে এইভাবে করলে যেটা হচ্ছে 28, 56, 59। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে যাবে। লাইক বাটনটা একদম সামনে থাকে। তোমরা ভিডিও ভালো লাগে না খারাপ লাগে কেউ জানাও না। যদি ভালো লাগে লাইক করো, যদি ভালো লাগে না তাহলে ডিসলাইক করতে পারো, সেই বাটনটাও দেওয়া আছে তোমার কাছে। তোমার যেটা খুশি। তোমার যদি মনে হচ্ছে যে না স্যার ভালো লাগছে, আরো ক্লাস চাই, তাহলে সেটা কমেন্টে লিখতে পারো। চলো পরের ক্লাস, মানে পরের নাম্বারে কি আছে। পরের নাম্বারে কি আছে? কোশ্চেন নাম্বার 12। একজন লোক 900 টাকায় একটি রেডিও কিনে 1200 টাকায় বিক্রি করলো, শতকরা তার কত লাভ হলো? একজন লোক ভাবার দরকার নেই, কোনো সূত্র ভাবার দরকার নেই। তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। তোমার কনসেপ্ট যত ভালো হবে, তোমার কনসেপ্ট যত স্ট্রং হবে, তুমি তত দীর্ঘ মেয়াদী জিনিসগুলোকে মনে রাখতে পারবে। তুমি রিয়েল লাইফ ম্যাচিং করো। এটা কেউ নয়, এটা তুমি। এটা তোমরা যখন ভিডিও দেখছো, এটা তুমি, এটা মনে করো তুমি। তাহলে তুমি কি করেছো? একটা রেডিও কিনেছো। কোথা থেকে কিনেছো? একটা হোলসেল মার্কেট থেকে। কারণ তোমার একটা ছোট্ট দোকান আছে। তোমার একটা ছোট্ট কি আছে? এরকম ছোট্ট একটা দোকান আছে। তোমার একটা শপ আছে। সেই শপের জন্য তুমি হোলসেল মার্কেট করতে গেছো, তোমার দোকানে জিনিসপত্র কিনতে গেছো, যেগুলো তুমি দোকানে বিক্রি করো। সেই দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে তোমার এই রেডিওটাকে পছন্দ হয়েছে। এই সুন্দর রেডিওটা দেখে ভাবছো, ইস এত সুন্দর রেডিও, আমাকে এটা নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে। তাহলে তুমি কি করবে? এই রেডিওটা পছন্দ হয়ে গেল, তুমি রেডিওটা কিনে নিলে। কত টাকায় কিনে নিলে? 900 টাকায়। তোমরা যেটা ভালো করে মনে রাখবে, আমরা যে টাকা দিয়ে কিনি, মানে আমি যে টাকা দিয়ে কিনলাম জিনিসটা, মানে আমি যেটা দিয়ে কিনলাম সেই টাকাটা আমার হলো ক্রয় মূল্য। আমি যেটা ক্রয় করলাম সেটা আমার কাছে ক্রয় মূল্য। যে টাকা দিয়ে কিনলাম সেটা ক্রয় মূল্য। তাহলে এখানে আমি এই রেডিওটা কিনলাম কত টাকা দিয়ে? 900 টাকা দিয়ে। মানে এটা আমার হয়ে গেল ক্রয় মূল্য। ইংরেজিতে যাকে বলি কস্ট প্রাইস। যে টাকায় আমি কিনলাম সেটা হলো আমার কস্ট প্রাইস। তাহলে এর কত টাকায় কিনলাম? 900 টাকায় কিনলাম। তাহলে এখানে লিখে নাও ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, যেটাকে বলে সিপি, সমান 900 টাকা। ক্রয় মূল্য তোমার 900 টাকা। এবার জিনিসটাকে আমি নিয়ে আসলাম, রেডিওটাকে নিয়ে আসলাম আমার দোকানে। দোকানের মধ্যে সুন্দর করে সামনে তুমি সাজিয়ে রেখেছো, রেখে তুমি দোকানে বসে আছো। তুমি ভাবছো এই রেডিওটা কবে বিক্রি হবে। এই করতে করতে একটা কাস্টমার এসে বলে, ওহ এত সুন্দর রেডিও নিয়ে এসছো তুমি, ওহ দারুণ লাগছে মায়েরই। রেডিওটা তাহলে তোমার পছন্দ হয়ে গেল। এবার যদি পছন্দ হয়ে যায় তাহলে কি করবে? সে কিনতে যাচ্ছে। বাল করতেছো এখানে, দিয়ে ধরে আছে, ক্লাসটা করে আসে, ধরে বসে দাঁড়ায় আছে, দেখতেছে না, দেখেও বোঝে না, ওটা ধরে দাঁড়ায় আছো দেখায়। তাহলে এটা তোমার হবে ক্রয় মূল্য বা সিপি 900 টাকা। এবার তোমার এটা ক্রয় মূল্য, মানে তুমি যেটাতে কিনেছো সেটা তোমার ক্রয় মূল্য হলো। এবার এই যে সুন্দর রেডিওটা তুমি দোকানের মধ্যে সাজিয়ে রেখেছো। এবার সাজিয়ে রাখা, তুমি ভাবছো যে এটা কবে আমার বিক্রি হবে।
এই করতে করতেই তোমার কাছে একটা কাস্টমার চলে আসলো দোকানে, এসে সোজাই বলে, ওহ এত সুন্দর রেডিও, দারুণ লাগছে রেডিওটা, খুব আমার পছন্দ হয়েছে, কত দাম রে? তুমি তখন বললে তোমাকে তো বেশি দামে বিক্রি করতে হবে, তুমি দোকান করো, তোমাকে ব্যবসা করতে হবে, লাভ করতে হবে। তুমি বললে এটা 1500 টাকা দাম। 1500 টাকা? একটু বেশি, একটু কম নেওয়া যায় না? না না, কম নেওয়া যাবে না, যে মালের দাম এখন। এরকম তুমি গল্প করছো কাস্টমারের সঙ্গে, একদম রিয়েল লাইফটাকে ফিল করছো। কাস্টমার তোমাকে বললো, আচ্ছা এটাকে তুই 800 টাকায় দিবি? তখন তুমি বললা, আমি তো 900 টাকায় কিনছি, 800 টাকায় দেবো, তাই কোনোদিন হয়? না না না, 800 টাকা হবে না। তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? 800 টাকায় এরকম রেডিও তুই পাস নাকি? যা তো গোটা মার্কেট থেকে। এই দরাদামি করতে করতে কাস্টমার লাস্টে বলে 1100 টাকা নিস। তখন তুমি লাস্টে বললে, না 1100 টাকা বাদ দে, আমার 1100 টাকা সত্যি বলছি কেনা আছে, তুই আমাকে যা 100 টাকা লাভ দে, 1200 টাকা নিয়ে, কারণ 1100 টাকা আমি কিনছি, যাওয়া আসার খরচা আছে, 1200 টাকা দিয়ে নিয়ে যা, যখন পছন্দ হয়েছে তো। তখন কাস্টমার বলে, আচ্ছা ঠিক আছে দে। তাহলে তুমি কাস্টমারের কাছে কত টাকায় বিক্রি করলে? 1200 টাকায় বিক্রি করলে। একদম রিয়েল লাইফে ফিল করো, তুমি এই রেডিওটাকে 1200 টাকায় কাস্টমারের কাছে বেচে দিয়েছো। তাহলে যেটা দিয়ে আমি বেচি, মানে যে টাকায় আমি বিক্রি করি, সেই টাকাটা আমার হয় বিক্রয় মূল্য। বোঝা গেল বিক্রয় মূল্য কোনটা? বিক্রয় মূল্য হচ্ছে যে টাকাটা আমি বেচে দিলাম। তাহলে কত টাকায় বেচে দিলাম? 1200 টাকায় বেচে দিলাম। তাহলে যে টাকায় বেচে দিলাম সেটা আমার হলো বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হলো আমার এখানে 1200 টাকা। আচ্ছা, যখন তুমি 1200 টাকায় বিক্রি করছো, জিনিসটা নিচ্ছে, তখন তোমার মনের মধ্যে একটা আনন্দ, একটা ফিল হচ্ছে না? ভিতরে ভিতরে, ও 300 টাকা আজকেই নিয়ে আসলাম, 300 টাকা কামাই হয়ে গেল, 900, 1000, 1100, 1200, 300 টাকা কামাই করলাম রে, 300 টাকা লাভ হলো। এই যে তোমার মধ্যে যেটা আনন্দ হচ্ছে, এই আনন্দটা যখন হবে তখন ভাববে তোমার লাভ হয়েছে। আর যখন তোমার মনের মধ্যে মনে হয়, ইস আজকে ব্যবসা করে লস রে, কি ব্যবসা করি, ব্যবসা করতে ভালোই লাগে না, খালি লস লস লস, মানে কম টাকায় দিচ্ছ, এইরকম যখন তোমার ফিলিং হবে, তখন ভাববে তোমার লস হয়েছে। কারণ লস হলে এই ফিলিংসটা আসে। তাহলে ফিলিংসটার সঙ্গে তোমার কিন্তু রিলেট করতে হবে। আমি যখন এইরকম ফিলিংস করি তখন আমার লস হয়, আর যখন আমি আনন্দ ফিল করি তখন আমার লাভ হয়। লাভ হয় মানে হচ্ছে তুমি যে জিনিসটা যত টাকায় কিনেছিলে তার থেকে বেশি টাকায় বিক্রি করেছো, তার মানে বিক্রয় মূল্যটা তোমার কাছে কিন্তু বেশি হবে। ওই যে বেশি, তুমি কি করলে, 900 টাকায় কিনেছিলাম, 1100, 10, 10, 11, 12, মানে 300 টাকা আমার বেশি হচ্ছে। কি করে পাচ্ছ? এটা অঙ্কের ভাষায় বলা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিচ্ছ। মানে তুমি যে টাকায় বিক্রি করলে সেই টাকার থেকে তুমি যে টাকায় কিনেছিলে সেটা সাইড করে দিলে, যেটা বেঁচে থাকলো সেটাই তোমার লাভ, তুমি লাভটাকে বের করে নিলে। তার মানে লাভ কখন হচ্ছে? যখন তুমি আনন্দ ফিল করছো, মানে বেশি টাকায় বিক্রি করছো, তার মানে বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে। কার থেকে? ক্রয় মূল্য, মানে কিনেছো যেটা তার থেকে। তাহলে আমি এখানে লিখতে পারি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, মানে এসপি সেলিং প্রাইস গ্রেটার দেন সিপি কস্ট প্রাইস। যদি এটা হয় তাহলে কি হচ্ছে? আমার লাভ হচ্ছে। লাভ মানে আনন্দ। লাভ মানে কি হচ্ছে? আনন্দ হচ্ছে। আবার যদি বিক্রয় মূল্যটা কমে যায়, এরকম হয়, বিক্রয় মূল্যটা কমে গেল, ক্রয় মূল্যটা বেড়ে গেল, মানে তোমার এসপিটা লেস দেন হয়ে গেল, তখন আমার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। মানে লাভ মানে প্রফিট হচ্ছে, প্রফিট, ক্ষতি হচ্ছে মানে লস হচ্ছে, মানে তখন দুঃখ হচ্ছে। এটা বুঝতে পারলে? এটা বোঝা গেল? তাহলে আমার এখানে কি হচ্ছে? বিক্রয় মূল্যটা বেশি হয়েছে, আমার আনন্দ হচ্ছে, তার মানে লাভ হয়েছে। তার মানে লাভটা কি হচ্ছে? বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমার লাভ বেরোচ্ছে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বেশিটা, তাহলে আমার কি হচ্ছে? লাভ। তাহলে বিক্রয় মূল্য আমি সংক্ষেপে লিখছি এসপি মাইনাস সিপি। তাহলে এসপি 1200
মাইনাস সিপি 900 সমান 300। মানে 1200 টাকা তোমাকে দিল, সেখান থেকে 900 টাকা তুমি সরিয়ে দিলে, তাহলে কত টাকা পড়ে থাকলো? 300 টাকা। 300 টাকা তুমি লাভ করেছো। আচ্ছা, এই যে লাভটা করলে সেটা কার উপর ভিত্তি করে করলে? দেখো, তুমি যদি এই রেডিওটা এখান থেকে না কিনে নিয়ে যেতে, এই রেডিওটা যদি না কিনতে, তাহলে তুমি দোকানে নিয়ে গিয়ে বিক্রি করতে পারতে না, তোমার লাভ এবং লজেরও প্রশ্ন আসতো না। তুমি এটা কিনেছো বলেই তো তোমার লাভ লসের প্রশ্ন আসবে। মানে তুমি এটা কিনেছো বলেই তোমার হয় লাভ হবে নয় লস হবে। তার মানে লাভ আর লসটা ডিপেন্ড করছে কার উপর? তোমার কেনার উপর। তোমার কেনার উপর লাভ লসটা ডিপেন্ড করছে। তোমার লাভ হবে না লস হবে, তুমি লাভ করবে না লস করবে। তো কেনা মানে কি? এখানে ক্রয় মূল্যটা, মানে যে টাকায় কিনেছিলাম সেই টাকার উপর, মানে এই 900 টাকার উপর আমার লাভ লসটা নির্ভর করছে। তার মানে এখানে যেহেতু আমি লাভ করেছি, তাহলে এই লাভটা কার উপর নির্ভর? 900 টাকা। কেন? কারণ 900 টাকা ইনভেস্ট করেছি, 900 টাকায় জিনিসটা কিনে এনেছিলাম বলেই আমি আজকে 300 টাকাটা লাভ করতে পারলাম। আমি যদি ভাবতাম না ভাই নিয়ে যাবো না, বিক্রি হবে কিনা ঠিক নাই, আমি 900 টাকা লাগাবো না, হ্যাঁ, তাহলে তো তোমার 300 টাকা লাভ হতো না। বোঝনি? তাহলে তোমার লাভ হয়েছে কত? 300 টাকা। কি জন্য? 900 টাকা তুমি ওখানে খাটিয়েছিলে বলে, জিনিসটা কিনেছিলে বলে। তার মানে লাভ এবং লস এই দুটোই নির্ভর করছে কার উপর? এই ক্রয় মূল্যের উপর। মানে কেন তুমি যে টাকায় সেই টাকার উপর। বোঝা গেল? এখানে কি বের করতে বলেছে? শতকরা লাভ। স্যার আমি তো লাভ করলাম 300 টাকা, অত শতকরা টতকরা আমি বুঝি না। না, বুঝতে হবে, না হলে তুমি হিসাব করতে পারবে না ঠিকঠাক, তোমার ব্যবসার উন্নতি হবে না। তাহলে ব্যবসার উন্নতি করতে গেলে তোমাকে শতকরা হিসাবটা বুঝতে হবে। দেখো, শতকরা হিসাবটা বোঝার কোনো ব্যাপার নয়। কি ব্যাপারে তোমাকে জানতে হবে? এখানে দেখো, শতকরাটাকে রটা বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো? শতক। শতক তুমি পড়োনি, তাহলে তুমি কেন বাদ দেবে শতককে? শতক মানে কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সেখানেই তো শতকের অঙ্ক করেছো তুমি। শতক মানে সেখানে কি পড়েছো? 100 পড়েছো। তার মানে তুমি মনে রাখবে, শতক মানে 100 যদি হয়, তাহলে শতকরা মানেও 100। আর এই শতকরার একটা সিম্বল আছে, সেই সিম্বলটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে শতকরা মানে কি? শতক থেকে এসছে শতকরা, এটাকে ভাবো তুমি, এটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে তোমার মনে থাকবে, তুমি কখনো ভুলবে না। শতক মানে যদি 100 হয়, শতকরা মানেও 100, মানে 100 কত টাকা তুমি লাভ করলে, সেটা তোমার প্রশ্নের উত্তর চেয়েছে। তাহলে সেটা বের করার জন্য কি করবে? 100 টাকায় কত টাকা লাভ করলাম। তাহলে প্রথমে তুমি বলো, তুমি কত টাকায় 300 টাকা লাভ করেছো? তুমি 900 টাকায় ইনভেস্ট করে 300 টাকা লাভ করেছো, তাই তো? তাহলে তুমি 1 টাকায় কত টাকা করতে, আর তুমি তোমাকে চেয়েছো কত? শতকরা, মানে 100 টাকায় কত টাকা করতে, তাই না? তাহলে তুমি করো। তাহলে তুমি দেখো, আমি যে লাভটা করলাম 300 টাকা, সেটা কত টাকায়? 900 টাকায় আমি লাভ করেছি 300 টাকা। তাহলে আমি 1 টাকায় কত লাভ করতাম? 300/900 টাকা। তাহলে আমি 100 টাকায় কত টাকা লাভ করতাম, যেহেতু শতকরা বলেছে? তাহলে 300 ইন্টু 100/900 টাকা, এটা। তাহলে এবার 0 0 গেল, 0 0 0 গেল, 3 দিয়ে 3 তিরিকে 9, 1। তাহলে থাকলো কি আমার? 100/3। এটাকে উপরে বড় হয়েছে, ভাগ করে দাও। 3 33 সঙ্গে 99, 1। তাহলে আসলো আমার 33 পূর্ণ 1/3 শতকরা। তাহলে এত পার্সেন্ট দিয়ে দাও, এত পার্সেন্ট। তাহলে 33 পূর্ণ 3/1 আমি কিন্তু লাভ করেছি শতকরা। তাহলে প্রশ্নের উত্তর কোথায় আছে? অপশন নাম্বার ডি তে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি করে করলে? মুখে মুখে করতে পারবে, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, কোনো সূত্র লাগবে না। কি করতে? তুমি যেটাকে কিনে এনেছো তার থেকে বেশি টাকায় বিক্রি করেছো, তার মানে লাভ হয়েছে। তুমি তাহলে ডিফারেন্স করতে লাভ পেয়ে যাবে। কত টাকায় লাভ করলে? ক্রয় মূল্য যত টাকায় করেছে তার উপর লাভ করলে। শতকরা বলেছে 100 কত, সেটা বের করে দাও। আশা করছি বুঝতে পেরেছো এবং ভিডিও মানে ক্লাসটা তোমার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। তাহলে চলো পরের ক্লাসে। 13 নম্বর কোশ্চেন কি বলেছে? 20.2 মানে 20.2 কে 18.01 দ্বারা গুণ করলে দশমিক বাদ দিয়ে কাছাকাছি সংখ্যা কত হয়, বা আসন্ন পূর্ণ সংখ্যায় তার উত্তর কত হবে। মানে 20.2 18.01 এই দুটোকে কি করতে বলেছে? সরাসরি গুণ করবে। সরাসরি যেভাবে আমরা গুণ করি সেভাবে গুণ করে দাও। গুণ করার পর দশমিক গুলোকে তুলে দিয়ে কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা নিতে বলেছে। 2 ইন্টু 18.01। দেখো, গুণ সরাসরি করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে, কিন্তু সেটাতে কি হতে পারে? একটু দেরি হতে পারে, আর কিছু নয়। কিন্তু আমরা তো দেরি করব না,
আমরা কি করে সহজ কৌশলের মাধ্যমে দ্রুত করতে পারি এবং সঠিক করতে পারি সেটা শিখবো। কিভাবে দেখো, দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলো তো তোমার পূর্ণ সংখ্যা হয়, তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখতে পারি 20.2 ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 18 প্লাস 0.01 মানে 0.01 লেখা যায়। এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিকের পার্ট, ডেসিমেলের পার্ট, এইভাবে লিখে দিলাম। এবার কি করা যায়, এটা যেহেতু ইনটু আছে তাহলে এটার সঙ্গে এটা ইনটু, এটার সঙ্গে এটা ইনটু, মানে ডিস্ট্রিবিউটিভ ল যদি তুমি করো তাহলে সেটা হয় এরকম, তাহলে 20.2 ইন্টু 18 প্লাস 20.2 ইন্টু হয় 0.01 এটা। এবার গুণটা দেখো, ইনটুটা মুখে মুখে হবে কেমন করে, তোমার এখানে দশমিক আছে বা ডেসিমেল আছে, সেটা তুমি ভাবো যে ডেসিমেল নেই, ডেসিমেল নেই। ডেসিমেল যদি না থাকে কি হয়, 18 2 × 36 মানে 18 2 যা 36, তাহলে 36 লিখে দিলাম। কেন লিখে দিলাম, জিরো আছে, আমি 36 এর 6 লিখতাম, জিরো মানে 36 এর 6 লিখতাম, 3 হাতে থাকতো, আমার ক্যারি থাকতো। কিন্তু পরেরটা করলে কি হতো, 18 ইন্টু 0 0 হয়, 0 প্লাস 3 3, এই জন্য 0 থাকলে ডাইরেক্ট যা হয় তাই লিখে দিলেই হয়। 18 2 × 36 লিখে দিলাম, তাহলে আবার 18 2 × 3 6 36 36 হয়ে গেল। এবার তুমি দশমিক ছাড়া করেছিলে, মানে ভেবেছিলে দশমিক নেই, কিন্তু অরিজিনালি তো দশমিক আছে, তাহলে লাস্টে তুমি দশমিক বসাবে কত, এক ঘর পর, এইখানে বসে। এবার বোঝা যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমার, প্লাস যা আছে তাই দাও। এবার এখানেও তুমি ভাবো দশমিক নেই, মনে করো দশমিক যদি না থাকে তাহলে কি হবে, দশমিক নেই ইন্টু 0.01, দশমিক নেই তাহলে 0.01। এবার আগের জিরোর কোনো ভ্যালু থাকে, এগুলো থাকা না থাকা একই ব্যাপার, থাকা না থাকা একই ব্যাপার, তাহলে মানে কি হচ্ছে, এটা 1 হচ্ছে, তাহলে 1 দিয়ে যাকে গুণ করবো সেটাই হবে, তাহলে এটাই হবে, তাহলে এটা এখানে এটাই হলো, এটাই হলো। এবার তুমি ভেবেছিলে জিরো নাই, মানে দশমিক নেই, কিন্তু দশমিক তো আছে, তাহলে কত ঘর পর, গুণের সময় দেখো দুটোর ক্ষেত্রে দশমিক আছে, তাহলে সবগুলোই তোমাকে কাউন্ট করতে হবে, এখানে একটা দুটা, এখানে একটা, তিনটা, টোটাল তিনটা, তাহলে 1 2 3 1 2 3, তাহলে এইখানে বসবে দশমিক, একটা জিরো লাগিয়ে দাও, তাহলে এই দুটো যোগ করো। এবার তো যোগ বা প্লাস করা তো খুবই ইজি, প্লাস কি করে করতে হয় দেখো, 3 6 3 6, প্লাস করা সবচেয়ে সহজ, দশমিকের যোগ করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আগে দশমিকটাকে বসিয়ে দাও, এখানে দশমিকটাকে বসিয়ে দিলাম। এবার দশমিকের এপারে ওপারে যা আছে তাই বসাও, এপারে আছে 2 0 2, এপারে আছে শুধু 0, যেগুলো ফাঁকা আছে সেগুলোতে 0 বসিয়ে দাও, এখানে ফাঁকা আছে 0, এখানে ফাঁকা 0, এখানে 0, এখানে 0, এইবার তুমি প্লাস করে দাও, মানে যোগ করে দাও, 2 0 8 3 6 3। এবার দেখো দশমিকের পরে 8 0 হয়েছে না, আমরা কি জানি দশমিকের পরে যদি 5 বা 5 এর থেকে বেশি হয় তাহলে আগেরটা কি হয়, এক ঘর বেড়ে যায়। তার মানে এটা যদি 5, এই জায়গাটা 5 অথবা গ্রেটার দেন 5 হয়, মানে 5 অথবা 5 এর থেকে বেশি হয়, তাহলে আমরা কি লিখি, 3 টাকে 4 লিখি। আর এটা যদি কম হয় 8 এর থেকে, মানে 5 এর থেকে, বা 3 2 1 হয়, তাহলে আমরা যা আছে তাই লিখি, তাই তো। আমরা যদি 5 এর থেকে কম হয় যা আছে তাই লিখতাম, আমরা তাহলে 3 6 3 লিখতাম, 3 6 3 লিখতাম। কিন্তু এখানে যেহেতু তোমার 5 এর থেকে বেশি হচ্ছে, 8 আছে, তাহলে আমরা কি করব, এটাকে এক ঘর বাড়িয়ে দেবো, মানে 3 6 4, এটাই হলো দশমিকের আসন্ন মান। তাহলে 3 6 4 কোথায় আছে অ্যান্সার দেখো, তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 3 6 3.802, এটা মানে 3 6 4, এটাই হলো আমার দশমিকের আসন্ন মান। কোথায় আছে দেখো, অপশন নাম্বার সি তে আছে এটা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেন নাম্বার পরে চলো যাই। দেখো কি আছে, ঘন্টার অঙ্ক, বেলের অঙ্ক। 3টি ঘন্টা একসাথে 8:30 AM এ বাজে, মানে 1:30, সকাল 1:30 বাজে। যদি তারা প্রতি 4 মিনিট 5 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে, তবে তারা আবার একসাথে কখন বাজবে। এই টাইপের অঙ্কগুলো তোমাকে একটা নিয়মে করতে বলবে বা শেখাবে, কিন্তু এর বেসিকটা যদি তুমি বুঝে যাও, তোমাকে কিন্তু আর কেউ এই টাইপের অঙ্ক দিয়ে ঠকাতে পারবে না। তুমি যেভাবেই দেখ তুমি করে আসতে পারবে। তাহলে এর বেসিকটা কি, কনসেপ্টটা কি, সেটা আগে বুঝি চলো। ঘন্টা কি করে বাজে, মনে করো এই যে 3টা ঘড়ি নিয়েছি, এই 3টা ঘড়ি 3টা ঘন্টা, এটা এ ঘন্টা, এ ঘড়ি, এটা বি, এটা সি ঘড়ি। এতে যে এ যে ঘড়িটা আছে সেই ঘড়িটা কত মিনিট পর পর বাজে,
4 মিনিট মানে 4 মিনিট পর পর বাজে, রিং হয় একবার করে, ঢং ঢং করে বাজে কটার পর? 4 মিনিট অন্তর অন্তর মানে পর পর। তাহলে এ নাম্বার যে ঘড়িটা আছে সেটা কয় মিনিট পর পর বাজে? 4 মিনিট। তাহলে প্রথমে 4 মিনিটে বাজলো, তারপরে আবার কয় মিনিট পর বাজবে? 4 পর 8, 8 মিনিট পর বাজবে। তাহলে 8 মিনিট পর বাজার পর পরে আবার কত মিনিট পর বাজবে? 12 মিনিটে বাজবে। 12 এর পর কত বাজবে? 12 এর পর 16 বাজবে। তার মানে আমরা এটা কি লিখছি দেখো তো? তার মানে আমরা 4 এর টেবিল লিখছি না? 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16। 4 এর টেবিল হিসেবে যাচ্ছে, 4 4 গ্যাপ করে করে যাচ্ছে। তাহলে পরেরটা কি হবে? নিশ্চয়ই 20 হবে। এইভাবে চলতে 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 4 7 28 হবে, 32 হবে, এইভাবে চলতে চলতে 40 হবে, 60 হবে, 80 হবে, চলতেই থাকবে চলতে থাকবে। লিখলাম না। এটা গেল এ। এ ঘড়িটা কিভাবে বাজে? 4 মিনিট অন্তর অন্তর বাজে, আমি সেটা লিখলাম। এবার দেখো বি যে ঘড়িটা আছে সেটা আবার কয় মিনিট পর পর বাজে? সেটা আবার 5 মিনিট পর পর বাজে। তুমি নিশ্চয়ই বুঝে গেছো এবার। 5 মিনিট পর পর বাজে মানে 5 এর গ্যাপ গ্যাপ, 5 এর গ্যাপ গ্যাপ, মানে 5 এর পর 10, 10 এর পর 15, 15 এর পর 20, এইভাবে বাজবে। তুমি তার মানে বুঝে গেছো এটা 5 এর টেবিল বা 5 এর নামতা। তাহলে 5 10 15 20 25 30, এইভাবে চলতে চলতে 5 12 60, তারপর 5 16 80, এইভাবে চলতে থাকবে। এবার তুমি চলো 6 মানে সি নাম্বার যে ঘড়িটা সেটা, তাহলে সিটাও কি একই রকম ভাবে বাজবে? এটা আবার কয় মিনিটের গ্যাপে গ্যাপে বাজে? এটা হচ্ছে 6 মিনিট বা 6 মিনিটের। 6 12 18, তারপর 24, তারপর 30, এই চলতে 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 60, 4 কারণ কি 6 10 60 হয়, তারপর 6 12 72, 6 13 78, তারপরে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে 3টে ঘড়ি কখন কখন বাজে সেটা আমি তোমাকে লিখে দিলাম, বা আমরা কি করে লিখলাম তুমি সেটা বুঝে গেলে। মানে যার যেটা গ্যাপ সেই গ্যাপে গ্যাপে বাজবে। 4 এর সময় 4 এর গ্যাপ করে করে বাজবে, মানে 4 এর টেবিলটা লিখলে হয়ে যাচ্ছে। 5 এর সময় 5 এর গ্যাপ গ্যাপ করে করে বাজবে, মানে 5 এর টেবিলটা লিখলে হয়ে যাচ্ছে। আর 6 এর সময় 6 এর গ্যাপ করে করে বাজবে, মানে 6 এর টেবিলটা লিখলেই হয়ে যাচ্ছে। এবার এদের মধ্যে দেখো এই 3টের মধ্যে কোথাও কি তুমি কিছু মিল পাচ্ছ? মানে এমন একটা জায়গা পাচ্ছ যেখানে তারা 3জন একসঙ্গে বাজছে? দেখো এখানে আমি 30 একটা 30 একটা এমন নাম্বার পাচ্ছি যেখানে বি আর সি একসঙ্গে বাজে, কিন্তু এ তে 30 নেই, 32। মানে এটা আবার 2 মিনিট পর মানে 32-এ গিয়ে বাজে। এটা 28-এ বেজেছে, বিটা 25-এ বেজেছে, আর সিটা 24-এ বেজেছে। পরের বার দেখা যাচ্ছে বি আর সিটা কিন্তু একসঙ্গে বেজেছে 30 30, কিন্তু এটা বাজেনি, এতে 30 নেই, তবে এটা বাজেনি। এইভাবে দেখো কোথাও 3টেই একসঙ্গে বেজেছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে এই যে 60, এই যে 60, এই যে 60, তার আগে আর কিছু নেই। সব থেকে প্রথম এবং ফার্স্ট হচ্ছে 60, মানে 60 মিনিটে গিয়ে এরা 3জনে একসঙ্গে বাজছে। এবার তুমি বলো স্যার আপনি 60 মিনিট কেন বলছেন? আপনি এটা তো ঘড়ি, 60টা তো ঘন্টা হতে পারে, তাহলে কেন ঘন্টা বলছেন না? বা কেন সেকেন্ড বলছেন না, মিনিটই কেন বলছেন? তার কারণ হচ্ছে কি জানো? তার কারণ হচ্ছে প্রশ্নে তোমার মিনিট বলা আছে। দেখো প্রশ্নটাতে বলেছে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সেই জন্যই আমি এখানেও মিনিট বলছি। ওখানে যদি ঘন্টা বলতো আমি এখানেও ঘন্টা বলতাম, ওখানে যদি সেকেন্ড বলতো আমি এখানেও সেকেন্ড বলতাম। বোঝা গেছে কেন মিনিট বলছি? তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম যে সংখ্যাটা 3টের মধ্যে আছে সেটা হচ্ছে 60। যেহেতু প্রথম সংখ্যাটা 60, তার মানে ঘড়িটা 60 মিনিট পরই বাজবে, মানে 60-তে 3টাই একসঙ্গে বাজবে। এই 3টে ঘড়ি 60 মিনিটে গিয়ে মানে 3 একসঙ্গে বাজবে। এবার এই যে 60টা বের করলাম কিভাবে? প্রত্যেকটা সংখ্যার নামতা বা টেবিল লিখে। নামতা বা টেবিল লেখা মানে কি আমরা শিখেছিলাম? নামতা বা টেবিল লেখা মানে গুণ করে করে লেখা। এবার গুণ করে করে লেখা মানে সেটাকে কি বলি? গুণিতক বলি। এবার এই যে 4-এর গুণিতক লিখেছি, 5-এর গুণিতক লিখেছি, 6-এর গুণিতক লিখেছি। এবার 6-এর গুণিতক, 5-এর গুণিতক, 4-এর গুণিতক যে লিখলাম, লেখার পর আমি দেখতে পাচ্ছি এই গুণিতক গুলোর মধ্যে মিল আছে। কে মিল আছে? সবার প্রথমে 60 মিল আছে, মানে প্রত্যেকটা মধ্যে 60 আছে। তাহলে যেটা মিল থাকে সেটাকে আমরা কি বলি? কমন বলি। কমন মানে সাধারণ। তাহলে এগুলো কি? গুণিতক। তার মানে এ বি সি বা
4, 5, 6 এদের সাধারণ গুণিতক 60, কারণ 60তে সাধারণ গুণিত হয়েছে, সবার আগে 60 পেয়েছি। এই সাধারণ গুণিতকে তো একসঙ্গে বাঁচবে, আর এই সাধারণ গুণিতকটা কি? সবচেয়ে ছোট, এটাই সবার প্রথমে পেয়েছি, মানে এটাই সব থেকে ছোট। তাহলে আমরা আবার এটাও জানি সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাকে আমরা কি বলি? লসাগু, এলসিএম। তাহলে এটাকে এলসিএম বলি। তাহলে এলসিএম বলি সেই জন্যই তোমাকে শেখাবে বা তোমাকে শেখানো হবে যে এই ধরনের অঙ্ক আসলে তোমরা এলসিএম করে দেবে, কিন্তু কেন করবে, তার কনসেপ্টটা কি, সেটা কিন্তু তোমরা বুঝে গেলে। কেন এলসিএম হচ্ছে? কারণ প্রত্যেকটা ঘন্টা যে বাড়ছে, যে টাইম যে ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্সটা কি হচ্ছে? তার একটা টেবিল বা গুণ করে করে লিখছি। এবার যখন গুণ করে করে লিখছি, আমরা দেখছি সবার প্রথমে কে মিল হচ্ছে। যেটা মিল হচ্ছে, যেহেতু গুণ করছি গুণিতক, মিল থাকছে, সেই জন্য সাধারণ গুণিতক। যেটা প্রথমে পাচ্ছি সেটা সব থেকে আগে হচ্ছে এবং সেটাই সব থেকে ছোট, সেই জন্য লসাগু। তাহলে বুঝে গেলে তুমি লসাগু। তাহলে এদের লসাগু বা সবচেয়ে ছোট বা সবার আগে যেটা বাজবে সেটা হচ্ছে 60 মিনিট, যেহেতু মিনিট আছে। তাহলে প্রথমবার বেজেছিল তারা 8:30টায়, তারপরে বাজলো 60 মিনিট, মানে 1 ঘন্টা পর। তাহলে 8:30টার পর 1 ঘন্টা হলে কত হয়? 9:30। তাহলে সকাল 8:30 যদি বাজে, তার 1 ঘন্টা পর 9:30টায় সেটা আবার বাজবে। কোথায় আছে অপশনে? দেখো, অপশন বি আছে সঠিক উত্তর। তুমি যদি একটু সময় দিয়ে ক্লাসটা দেখো, মনে হচ্ছে তোমাদের ক্লাসটা একটু স্লো মোশনে চলছে, তোমরা কিছু শিখে যেতে পারবে, তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার হবে। তাহলে এটা হলো আমার সকাল 9:30টায় বাজবে। যদি সকাল 8:30 একসঙ্গে বাজে, তারপরে কখন তারা আবার একসঙ্গে বাজবে প্রশ্ন বলেছে? 60 মিনিট পর, মানে 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা পর 9:30 হয়, 9:30টায় তারা একসঙ্গে বাজবে। অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেনে কি আছে? কত বছরে 500 মানে 500 টাকা সুদে 600 হবে যদি বার্ষিক সরল সুদের হার 5% হয়? তোমাকে এই প্রশ্নটা কি বলেছে ভালো করে তো বুঝবে, তার আগে বলি তোমাকে এই প্রশ্নটার উত্তর করানো হবে বিভিন্ন রকমের সূত্র ব্যবহার করে। সূত্র দিয়ে দিয়ে মাথাটাকে ভরিয়ে দেওয়া হবে, তারপরে তুমি আর মনে রাখতে পারবে না। না, দরকার নাই সূত্র মনে রাখা। তুমি কি করবে? তুমি কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। এটা কেউ না, এটা তুমি। এটা তোমার বন্ধু বা বান্ধবী, যেটাই ভাবো, সে তোমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, দে না কিছু টাকা ধার রে, দে না কিছু টাকা ধার রে। তুমি বলছো না, তোকে আর ধার দেওয়া যায় না, তোকে অনেক ধার দিছি, আমি আর ধার দিতে পারবো না, আমার দরকার নেই, কোনো কিছু লাভ টাভ দিস না, কিছু দিস না। তখন বলছে, ও লাভ নিবি? আচ্ছা তাহলে লাভ দিব, তাহলে কি লাভ নিবি বল, কি চাচ্ছিস বল, আমার খুব দরকার, দে না কিছু, তোকে লাভ দেবো। তখন তুমি বললা, আমি লাভ নিব বলে মানে আমি কিন্তু 5% ইন্টারেস্ট নেবো। তুমি কিন্তু ইন্টারেস্ট কথা বলে দিলে, আমরা সুদ বলি না, আমরা দেখবা আমরা একটু স্ট্যান্ডার্ড না, ইংলিশে কথা বলি, আমরা কিন্তু মানে আমি কিন্তু 5% ইন্টারেস্ট নেব। আচ্ছা তুমি কি জানো 5% ইন্টারেস্টটা মানে কি? যদি তুমি জানো তাহলে তোমার সূত্র রাখবে না। 5% ইন্টারেস্টটা মানে হচ্ছে 5%, এইটা মানে কি তোমাকে আমি আগে বলেছি, পার্সেন্টের বাংলা শতকরা। শতকরা মানে তুমি একটু আগে বলেছিলে স্যার শতকরা কিছু বুঝি না, আমি বললাম বোঝো তুমি শতকরা, না বুঝলে ব্যবসায় উন্নতি হবে না। শতকরা মানে শতক আছে ওর সঙ্গে যুক্ত, তার মানে 100, মানে 5% মানে শতকরা। শতকরা মানে হচ্ছে 100 মানে হচ্ছে তুমি তাকে বললে আমি 100 টাকা দিলে 5 টাকা বেশি নেব, মানে 5 টাকা সুদ নেব, মানে 5 টাকা ইন্টারেস্ট নেব, তুমি এই কথাটা তাকে বলছো। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে 5% ইন্টারেস্ট নেবে মানে আমি তোকে দিতে পারি টাকা, 5% ইন্টারেস্ট নেব, মানে 100 টাকা আমি যদি তোকে দিই তাহলে আমি তোর কাছ থেকে 5 টাকা নেবো। এবার বল তুই কত টাকা নিবি? ও বলছে আমি তো তোর কাছ থেকে 500 টাকা চাইছি। কত টাকা চাইছি? 500 টাকা। তাহলে ও বললো আমি 100 টাকা নিলে 5 টাকা বেশি নেবো, 5 টাকা সুদ নেবো। এ বললো তাহলে আমাকে 500 টাকা দে। তাহলে 500 টাকা তুমি দিলে কত টাকা নিবে? 100 টাকা যদি 5 টাকা নাও, 200 টাকায় 10 টাকা, 300 টাকায় 15 টাকা, 400 টাকায় 20 টাকা, 500 টাকায় 25 টাকা। কেমন করে? তুমি 5% বলেছো, তার মানে 100 টাকা তুমি যদি তাকে দাও তাহলে 5 টাকা নেবে। তাহলে এটা যদি 200 টাকা হয়ে যায়, তাহলে 100-র মধ্যে কি আছে? দুটো 100, 200-র মধ্যে দুটো 100 আছে, তাহলে এই 100-র জন্য 5 আর এই 100-র জন্য 5, তাহলে দুটো 100-র জন্য কত হচ্ছে? দুটো 100 যোগ করে দাও 200, আর দুটো 5 যোগ করলে 10। একদম ভেঙ্গে ভেঙ্গে কনসেপ্টটা বোঝো, তাহলে 10 তুমি এইভাবে বুঝতে পারো, 5 ইন্টু 2 ইন্টু 10, তাহলে 200 টাকা হলে 10 টাকা হবে, 300 টাকা হলে
তিনটে 100 আছে, তাহলে 3 5 15 টাকা হবে। 400 টাকা হলে 4টা 100 আছে, 4 5 20 হবে। 500 টাকা হলে 5টা 100 আছে, 5 5 25 হবে। তার মানে তুমি যদি 500 টাকা তাকে দাও, তুমি কি করবে, 1 বছর পর, তোমাকে বলেছে বার্ষিক, এই কথাটা মনে রাখতে হবে, পার অ্যানাম বা বার্ষিক, তুমি তাকে বলেছো বার্ষিক, তুমি সেটা একে মাসও বলতে, মাসিকও বলতে পারো বা দিনেও বলতে পারো, যেটা ইচ্ছা। তুমি বলতে আমি দিনে নেব, বা আমি মাসে নেব, বা আমি সপ্তাহে নেব, সেটাও করতে পারো। কিন্তু এখানে বলেছে বার্ষিক, তাই আমরা বার্ষিক করছি। তাহলে বার্ষিক মানে তুমি 500 টাকা দিয়েছো, তাহলে বছরে কত নেবো ওকে বলেছো, 25 টাকা। তুই রাজি আছিস? আমি 500 টাকা দেবো, 1 বছরের পর কিন্তু আমি তোর কাছে 25 টাকা নেবো। এই যে 500 টাকা তোকে দিয়ে আমি ব্যাঙ্গালোরে গেলাম, আমি ব্যাঙ্গালোর থেকে 1 বছর পর আসবো, আমি কিন্তু 25 টাকা নেব। এতটুকু ক্লিয়ার? তো ও রাজি হয়ে গেল, হ্যাঁ দে দে, ও আনন্দ দিবে, 500 টাকা নিয়ে চলে এসছে দেওয়ার জন্য, এ তো নিয়ে নিল। তাহলে 1 বছর পর 25 টাকা হলো। তুমি জানো যে 1 বছর পর তো আমি এই ডেটে যাবো, 25 টাকা বেশি নেবো, প্লাস আমার 500 টাকাটা নিবো। তাহলে আমি 500 টাকা নিবো প্লাস 25 টাকা বেশি নিবো, তাহলে 500 সঙ্গে আমি 25 টাকা বেশি নিবো, তাহলে কত নেবো, 525 টাকা। এবার তুমি কোনো কারণে ব্যাঙ্গালোর থেকে আসতে পারলে না, তুই ফোনে বলে আমি এবছর যেতে পারছি না রে, পরের বছর যাব, তুই কি টাকাটা নিবি, রাখবি নাকি দিয়ে দিবি? তাহলে আমি লোক পাঠাবো, দিয়ে দিস। তুই আসবি না, তাহলে থাক, এই বছরও থাক। তাহলে এই বছরও থাক মানে আর একটা বছর থাক। তাহলে কি হলো, আরো 1 বছর ও রাখলো, তাহলে কি হবে, 2 বছর রাখলো। তাহলে আগের বছরে 50, পরের বছর মানে সরি আগের বছরের 25, পরের বছরের 25, তাহলে কি হয়ে যাবে, 2 বছর রাখলে 50 টাকা হয়ে যাবে, 50 টাকা হয়ে যাবে। এইভাবে যদি 3 বছর রাখে 500 টাকাটা, তাহলে 3 বছর রাখলে 50 আরো 25 যোগ হবে, 75 টাকা হয়ে যাবে। যদি 500 টাকাটা এইভাবে 4 বছর রাখে, তাহলে আরো 25 যোগ হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। তাহলে 4 বছর 100 মানে 1 বছর পর সে 525 হবে, 2 বছর পর 550 হবে, 3 বছর পর 575 হবে, 4 বছর পর 600 টাকা হবে। তাহলে এই 600 টাকাটা কয় বছর পর হচ্ছে, 4 বছর পর। দেখো তোমাকে বলেছে কত বছরে 500 টাকা 600 হবে, তাহলে 4 বছরে 500 টাকাটা 600 টাকা হয়ে যাবে। কি কনসেপ্ট ক্লিয়ার হলো? তুমি একদম রিয়েল লাইফটা ফিল করো। তুমি বললে আমি 5 টাকা ইন্টারেস্ট নেবো, মানে 100 টাকা দিলে 5 টাকা নেবো, তাহলে কত চাস বল, 1000 টাকা চাস, 1000 টাকা হলে 50 টাকা নেবো, মানে 500 নিবি, 25 টাকা নেবো 1 বছরে। 2 বছর রাখবি 50 নেবো, 3 বছর রাখবি 75 নেবো, 4 বছর রাখবি 100 নেবো, তাহলে 4 বছর পর 100 নেবো, আমার তো 500 আছেই, তাহলে 500 আর 100 600, তাহলে 600 এই যে, তাহলে মুখে মুখেই হবে। তাহলে 600 মানে কি, কত বছরে হলো, 600টা হলো 4 বছরে। তাহলে তোমার উত্তর তো সেটাই চেয়েছে, তাহলে অপশনে দেখো কোথায় আছে, অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, ক্লাসটা করতেও ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইকটা করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো নেক্সট কোশ্চেনে। কি বলেছে, 40 মিটার এবং 60 মিটার মাপের কতগুলো আয়তকার প্লট থেকে এত মিটার এবং এত মিটার মানে 120 ইন্টু 160 মিটারের আকারের একটি জমি থেকে তৈরি করা যাবে, মানে কতগুলো প্লট তৈরি করা যাবে। তুমি প্লট বাদ দাও, তুমি বিশাল বড়, মানে তুমি বিশাল অনেক বড় লোক, তুমি মনে করো বড় লোক, তোমার একটা মার্কেটের মধ্যে অনেক বড় জায়গা পড়ে আছে, তুমি ভাবলে এত বড় জায়গা পড়ে আছে, কত বড়, মনে করো একটা বাজার, এই বাজারের মধ্যে তোমার একটা এরকম জায়গা পড়ে আছে, এটা তো তোমার জায়গাটা পড়ে আছে, কত বড় জায়গা, যার হচ্ছে প্রস্থটা হচ্ছে তোমার 120 মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে 160 মিটার, এই জায়গাটা পড়ে আছে। এবার তুমি ভাবছো যে জায়গাটা পড়ে আছে খালি খালি বাজারের মধ্যে, আমি যদি ওখানে দোকান করি তাহলে অনেক কটা দোকান করা যাবে, দোকান করলে দোকানটা ভাড়া দেওয়া যাবে। এইভাবে রিয়েল লাইফে তুমি ফিল করো, বাস্তবটাকে ভাবো, তাহলে ওখানে দোকান করলে দোকানগুলো ভাড়া দেওয়া যাবে, ভাড়া দিলে মাসে মাসে টাকা আসবে, সেই টাকায় আনন্দ ফুর্তি করা যাবে। বেকার জায়গাটা পড়ে আছে, তখন তুমি কি করলে, মিস্ত্রিকে বললে, আও মিস্ত্রি মশাই, আমার যে জায়গাটা আছে না, সেই জায়গাটাতে আমি কিছু দোকান করে ভাড়া দিতে চাই। হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই, তো আপনার কতখানি জায়গা ফাঁকা আছে, তাহলে কতখানি জায়গা পড়ে আছে, তুমি বলেছো আমার তো 120 ইন্টু 160 মিটার পড়ে আছে, তাহলে এটা তো তোমাকে টোটালটা বের করতে হবে। তার মানে 120 ইন্টু 160 মানে 120টা প্রস্থ আর 160টা হচ্ছে লম্বা, এই জায়গাটা পড়ে আছে। তাহলে এটা কি করবে, এটাকে তুমি পরিমাপ করবে মানে কি, ভেতরে কতখানি অংশ আছে, আমি তো ভেতরটা ইউজ করব, তাহলে এই ভেতরে যে ইউজ করা হয় সেটাকে বলা হয় ক্ষেত্রফল। ভেতরের যে অংশটুকু আছে, ক্লোজড এরিয়া, ক্লোজড বন্ধ করা যে এরিয়াটা আছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে কি করবে, তুমি বড় প্লটটা
বড় আয়তকার প্লটটির ক্ষেত্রফল বের করবে। তাহলে তুমি বুঝে যাবে কতখানি জায়গা তোমার আছে। তাহলে ক্ষেত্রফল বের করো। তাহলে 120 ইন্টু 160, ক্ষেত্রফলের একক হয় বর্গ, তার সঙ্গে যেটা থাকে সেটাই মিটার। এবার এটাকে গুণ করো। 16 দুগুণ 32 2, হাতে থাকলো 1, 16 কে 16 আর 3 19, আর 0, 19 একটা 0 দুটো 0, এটা বর্গ মিটার। তাহলে তুমি বললে যে মিস্ত্রি মশাই আমার তো 19,200 বর্গ মিটার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই এলো, খুব ভালো কথা। তাহলে তুমি যে দোকান করতে যাও, দোকানগুলোর সাইজ কি করতে চাইছো? তখন বলো দোকানগুলোর সাইজ তো বেশি বড় করা যাবে না, যাতে ওই জায়গাটার মধ্যে 5-6টা দোকান হয়, সেরকম ভাবে করতে হবে। তাহলে ছোট ছোট করতে হবে। তাহলে কত করতে চাইছো বলো, একটা স্ট্যান্ডার্ড মাপ বলো। ও আচ্ছা, তখন ঠিক আছে, তাহলে আমি একটু দেখি পাশের দোকানগুলো কত করে মাপ আছে। তুমি তখন পাশের একটা দোকানে গিয়ে দেখলে, পাশে যে তোমার জায়গার পাশে যে দোকানটা আছে, সেই দোকানটার মাপ আছে এটা 40 মিটার ইন্টু 60 মিটার। তুমি বললে যে দাদা আমার পাশে একটা দোকানদার আছে, তো সেই দোকান ঘরটা না 40 মিটার আর 60 মিটার মাপের ঘরটা আছে, তাহলে ওই মাপের আমি করতে চাই। তাহলে বলে আচ্ছা, তাহলে ওই মাপটা টোটাল দেখেন তো কত হচ্ছে। তখন তুমি কি করলে, ছোট, তাহলে ছোট প্লট হলো, ছোট প্লটটির ওটাও ক্ষেত্রফল বের করতে হবে। কেন কেন ক্ষেত্রফল এই ছোট? এটা হচ্ছে 40 মিটার প্রস্থ, 60 মিটার দৈর্ঘ্য। তাহলে ভেতরেরটা, এই ভেতরের দোকানের ভেতরে কতখানি জায়গা আছে সেটা আমাকে মাপতে হবে, তার মানে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে, দেখো 40 ইন্টু 60 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, তার সঙ্গে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। গুণ করে দাও, 4 6 24 0 0, এত বর্গ মিটার। বলি দাদা এক একটা দোকানের জায়গার সাইজ হচ্ছে 2400 বর্গ মিটার। আচ্ছা 2400 মিটার। তাহলে তুমি এবার বলো তো, আমার টোটাল জায়গা এত, এক একটা জায়গার দাম এত, তাহলে টোটাল কতগুলো করা যাবে? তখন বলে ঠিক আছে, তাহলে টোটাল জায়গাটাকে ওই ছোট যে জায়গাটা সেটাতে ভাগ করে দাও। ভাগ করতে যে ভাগফল যেটা হবে সেইটাই হবে তোমার। বুঝতে পারলে কিনা? টোটালটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, তাহলে কটা তৈরি করা যাবে, ভাগ করে দিলেই পাওয়া যাবে। তাহলে কি করব, মোট প্লট করা হবে। তাহলে এটা ভাগ 4, 0 0 কাটো, 0 0 কাটো, এবার 2 দিয়ে কাটো, যদি একবারে পারছো না, একবারে কাটলে তো 8 হয়, একবারে না পারলে ছোট ছোট হয়ে কাটো। তাহলে কটা হলো, 8টি। তাহলে তুমি কটা দোকান তৈরি করতে পারবে এখানটায়? এখানটায় তুমি এই যদি দোকান করো, এইদিকে 4টা, এইদিকে 4টা, 8টা দোকান করতে পারবে। তাহলে অপশনের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নটা কি আছে না। বলেছে একটি ছেলে রাত 9:45 PM ঘুমালো। রাত 9:45 PM ঘুমালো। এবার সকাল 5:30 AM উঠলো। 5:30 AM উঠলো, জাগলো। সে কতক্ষণ ঘুমালো? কি করবে, জাস্ট তুমি কাউন্ট করো, তাহলেই তো হবে। দেখো 9:45 পর যদি 15 মিনিট হয়, তাহলে কটা বাজবে, 10টা, 10 PM। আমি দুটোই পূর্ণ সংখ্যা করে নিলাম। এবার 10 PM থেকে 5 PM যাও, কত হয়, 10 PM পূর্ণ সংখ্যা হলো। এবার 10 থেকে তুমি 5-এ যাও, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কটা হলো, 5টা বাজতে কতক্ষণ গেল, 7, মানে 7 ঘন্টা। 7 ঘন্টা হলো, 10টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা হয়। আমি এই দিকে 15 মিনিট আগের থেকে শুরু করেছিলাম না, 45 থেকে, আমি গুনেছি 10 থেকে, তাহলে 15 মিনিট এইদিকে রেখে দিয়েছি আমি। এইদিকে আমি 30 গুনি নাই, 30টা আমাকে 5:30 উঠেছি, আমি 5 পর্যন্ত গুনেছি, আরো 30 যেতে হবে। তাহলে এইদিকে 15 থাকলো বেঁচে, এইদিকে 30 থাকলো বেঁচে, তাহলে এই দুটো তো আমার বেশি ছিল। তাহলে 5 আর 4 মানে 45 মিনিট। তাহলে 7 ঘন্টা টোটাল হয়ে যাচ্ছে কত, টোটাল আমার হয়ে যাচ্ছে 7 ঘন্টা 45 মিনিট। কোথায় আছে দেখো অপশনে, 7 আওয়ার 45 মিনিট, 7 আওয়ার 15 মিনিট, 7, তাহলে 7 আওয়ার 45। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। কিচ্ছু নেই, জাস্ট তুমি গুনবে, ঘড়িতে গুনবে সময়টাকে, তাহলেই হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি। তাহলে চলো পরের প্রশ্ন দেখি।
চারটি সংখ্যার গড় 30, প্রথম তিনটি সংখ্যার যোগফল 85 হলে চতুর্থ বা ফোর্থ নাম্বার বা সংখ্যাটি কি হবে? 4, মানে চারটি সংখ্যার গড় দিয়েছে। মনে করো চারটা সংখ্যা, সুন্দর করে ছোট ছোট করে লিখে নাও, এ বি সি ডি, এই হচ্ছে চারটি সংখ্যা। এই চারটি সংখ্যার গড় কত দেওয়া আছে বলো? 30। তাহলে চারটি সংখ্যার গড় 30, তাহলে চারটি সংখ্যার গড় 30, তাহলে চারটি সংখ্যার সমষ্টি কত হবে? গড় থেকে সমষ্টি কি করে বের করি? 30 ইন্টু 4, যতগুলো সংখ্যা থেকে তত দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়, তাহলে 120। তাহলে চারটি সংখ্যার গড় দেওয়া আছে 130, তাহলে সমষ্টি কত বেরোলো? সমষ্টি 120 হয়ে গেল। এবার বলেছে কি, প্রথম তিনটি সংখ্যার যোগফল, মানে এই যে চারটা সংখ্যা আছে, এই চারটা সংখ্যার সমষ্টি 120। আবার পরে বলেছে প্রথম তিনটি সংখ্যার যোগফল, যোগফল আর সমষ্টি তো একই জিনিস। তাহলে প্রথম তিনটি বলেছে, তাহলে প্রথম এই যে তিনটি, এই তিনটির সমষ্টি কত? এই তিনটি সমষ্টি বলেছে 85। তাহলে দেখো তো, তুমি প্রথম চারটার সমষ্টি জানো আর প্রথম তিনটার সমষ্টি জানো, মানে পুরো চারটার সমষ্টি জানো আর প্রথম তিনটা এই তিনটার জানো, তাহলে বাকি কে পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো এটা। তাহলে এই চারটার সমষ্টি থেকে তিনটার সমষ্টিকে যদি বাদ দিয়ে দিই, তাহলে তো বাকিটা পড়ে থাকবে। তাহলে চারটার সমষ্টি 120 আর তিনটার সমষ্টি হচ্ছে 85। এটা যদি বাদ দিই তাহলে বাকি একটা পাবো, বাকিটা পাবো কত? 35। তাহলে 35 হলো আমার বাকি সংখ্যাটা, মানে চতুর্থ সংখ্যাটা। চতুর্থ সংখ্যাটা হলো 35। কোশ্চেনে দেখো কোথায় আছে অপশনের উত্তর? অপশন উত্তর আছে বি নম্বরে। সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। আশা করছি বুঝতে পেরেছো। কিচ্ছু নেই, চারটি সংখ্যার গড় দেওয়া আছে, সমষ্টি বের করবে। তাহলে চারটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, আবার তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, যোগফল মানেই সমষ্টি। তাহলে চারটি সংখ্যার সমষ্টি থেকে তিনটি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দাও, তাহলে তো একটি সংখ্যা পড়ে থাকবে, সেটা হলো 35। পরের কোশ্চেন কি আছে? একটি বছরের 1 এপ্রিল যদি সোমবার হয়, তাহলে ওই বছরের 18 এপ্রিল 18th এপ্রিল কি বার হবে? দেখো খুব ইন্টারেস্টিং একটা দারুণ প্রশ্ন, যে বলেছে কোন একটা বছরে, মানে এ বছরই ধরো 1 এপ্রিল সোমবার হচ্ছে মন্ডে, তাহলে সেই মাসেরই 18 এপ্রিল মানে 18 এপ্রিল কি বার হবে? তাহলে তুমি প্রথমে যেটা মনে রাখবে, যদি তোমাকে বার নির্ণয় করতে বলে, বার নির্ণয় করতে বলে সবসময় 7 দিয়ে যত দিন পর বলবে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যত দিন পর কি বার হবে, কত এতদিন পর কি বার হবে, অতদিন পর কি বার হবে, এই যে কত দিন পর কি বার হবে বলছে, ওই কত দিনটাকে সবসময় 7 দিয়ে ভাগ করবে। তার কারণ হচ্ছে প্রত্যেক 7 দিন পর পর সেম ডে আসে, মানে একই দিন আসে। কেমন করে দেখো, মনে করো তুমি রবিবার থেকে শুরু করলে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আবার রবি চলে রিপিট চলে এসছে। এবার রিপিট এসছে, কখন রিপিট আসলো দেখো, 1 2 3 4 5 6 7, 7 এর পরে দেখো আবার কি আসে, রবিবার, মানে আবার 1 চলে এসছে, মানে 7 দিন পর পর রিপিট হচ্ছে না, প্রত্যেক 7 ডেজ পর পর রিপিট হয়, একই জিনিস আছে। তুমি যেটার থেকে শুরু করো, তুমি বুধবার থেকে শুরু করো, আবার 7 দিন পর বুধবার আসবে, তুমি মঙ্গলবার থেকে শুরু করো, আবার 7 দিন পর মঙ্গলবার আসবে। মানে সেই জন্য তোমাকে প্রথমেই আমি বলেছি প্রতি 7 দিন অন্তর অন্তর সেম ডে আসে। সেই জন্য তোমাকে যদি বার বের করতে বলে, তুমি সেই সংখ্যাটাকে, মানে যত দিন পর বলবে সেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে কতদিন পর বলেছে? 1 এপ্রিল বলেছে সোমবার, তাহলে 18 এপ্রিল কি বাড়বে, কতদিন পর হচ্ছে? 17 দিন পর। দেখো 18 এপ্রিল মানে 18 - 1 17, তাহলে এই 17কে কি করবে? 7 দিয়ে ভাগ করবে। 7 × 2 = 14, 3 × 7 = 21, বেশি হয়, 7 × 2 = 14, 3 নামলো 3, এবার 3টা তার ভাগ যায় না, ছোট হয়ে গেল। তাহলে যেটা ভাগশেষ থাকবে, যেটা ভাগশেষ থাকবে সেটাকে যেটা বার দেবে তার সঙ্গে যোগ করে দেবে। তাহলে এখানে কি বার দিয়েছে? সোমবার দিয়েছে, তাহলে সোমবারের সঙ্গে +3 হয়ে যাবে,
+3 বলতে যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষ যা থাকবে তাই প্লাস হয়ে যাবে। তোমার 0 থাকলে 0 প্লাস হবে, 1 থাকলে 1 প্লাস, 2 থাকলে 2 প্লাস, যা আসবে সেটাই। তাহলে এখানে 3 এসছে, 3 প্লাস করলাম। তাহলে 3 প্লাস করলে সোমবার থেকে 3 প্লাস করো, সোমবার থেকে 1 2 3, তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার। তাহলে সোমবারের পর 3 দিন কি হচ্ছে? মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে। তাহলে আমার উত্তর হবে কি? থার্সডে বা বৃহস্পতিবার। আশা করছি বুঝে গেছো। তাহলে এবার চলো নেক্সট কোশ্চেন, এন্ড আজকের এই সেটের মানে পার্ট 1 এর লাস্ট কোশ্চেন। কি বলেছে লাস্ট কোশ্চেনটা? নিচের গ্রাফ থেকে সেই সেকশনটি চিহ্নিত করো যার এনরোলমেন্ট সংখ্যা অন্য একটি সেকশনের অর্ধেক। মানে এখানে কি দেওয়া আছে? একটা সেকশন দেওয়া আছে আর একটা দেওয়া আছে এনরোলমেন্ট মানে ভর্তি হওয়া। মানে মনে করো এটা যদি এ সেকশন হয়, এটা বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, ই সেকশন। এ সেকশন যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে? 40 তে। তাহলে এ সেকশন 40 তে শেষ হয়েছে, মানে হচ্ছে এ সেকশনে 40 জন মানে স্টুডেন্ট ভর্তি হয়েছে। তাহলে এতে 40 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এটা শেষ হয়েছে দেখো 30 তে, তার মানে বি সেকশনে 30 জন ভর্তি হয়েছে। সিটা কোথায় শেষ হয়েছে দেখো, সিটা 60 আর 50 মাঝখানে, মানে এরকম জায়গায়, মানে 55 ধরো। তাহলে 55 সিতে ভর্তি হয়েছে। ডিটা দেখো কত আছে, ডিতে 50 আর 45 এর মাঝখানে, তাহলে সেটা ভর্তি হয়েছে ডিতে। ইটা কোথায় আছে দেখো, ইটা একদম 60, মানে ইতে ভর্তি হয়েছে 60 ধরো। এতে ভর্তি হয়েছে 40, বিতে ভর্তি হয়েছে 30, সিতে ভর্তি হয়েছে মানে 45, আর ডিতে ভর্তি না, সিতে না, সিতে হচ্ছে একটু থামো, সি তো এটা, সিতে মনে করো 55 এই যে 55, আর ডিতে হচ্ছে 45, ইতে হচ্ছে 60। এগুলো হচ্ছে ভর্তি হয়েছে। তাহলে তোমাকে প্রশ্ন বলেছে এমন একটি সেকশন তুমি বলো যে সেকশন কি হয়েছে? অন্য একটা সেকশনের অর্ধেক হয়েছে। তার মানে দেখো সব থেকে বড় 60, তাহলে 60-র অর্ধেক কোথাও আছে? 30 আছে। তাহলে 40, যদি ধরো 40-র অর্ধেক কি কোথাও আছে? কোথাও নেই। তাহলে 60-র অর্ধেক 30 আছে। তাহলে 60 কোথায় ভর্তি হয়েছে? কোন সেকশনে? ই সেকশনে। আর 30 কোথায় আছে? কোন সেকশনে? বি সেকশনে। তাহলে বি সেকশনটা হচ্ছে ই সেকশনের অর্ধেক। তাহলে অপশন হবে আমার কি, যে এমন একটি সেকশন চিহ্নিত করো যার এনরোলমেন্ট সংখ্যা অন্য একটি সেকশনের অর্ধেক। সেটা কে? বি। বিতে যে পরিমাণ ছাত্র ভর্তি হয়েছে সেটা ইর অর্ধেক। আশা করছি এই পুরো ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এই প্রশ্নগুলো করলে তুমি বুঝতে পারবে কি ধরনের পরীক্ষা বিগত বছরগুলোতে হয়েছিল প্রশ্ন, এবং আগামীতে কি ধরনের প্রশ্ন হতে পারে। তোমার একটা সুন্দর কনসেপ্ট তৈরি হবে, এবং পরবর্তী যে সালের কোশ্চেন 2004 সেটা তোমাদের প্রয়োজন আছে কিনা, বা এইভাবে ক্লাসটা আমি রেগুলার চালিয়ে যাব কিনা। তোমরা যদি চাও যে হ্যাঁ স্যার আমাদের সেটা দরকার আছে, প্রত্যেকে কিন্তু অন্তত একটা ছোট্ট কমেন্ট করে যাবে যে তোমাদের প্রয়োজন আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। প্রত্যেককে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনাটা করবে।